আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েল, আরেকটা সিরিজের প্রস্তুতি তো বাংলাদেশ নেওয়া শুরুই করে দিয়েছে। আমরা বাংলাদেশের ক্রিকেট টিমের যেই অবস্থা সেটা নিয়ে ওভারঅল একটা আলোচনা করেছি আগের একটা ভিডিওতে, যেখানে বাংলাদেশের স্কোয়াড অ্যানাউন্সমেন্টটা নিয়ে কিছু আলোচনা হয়েছিল। 15 সদস্যের দলটা কেমন হয়েছে, সেখান থেকে আসলে আমরা কি কি সামনে এক্সপেক্ট করতে পারি বাংলাদেশের এই টিম থেকে, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। এবং স্পেসিফিক্যালি একটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে জাকির আলী অনেক অ্যাজ ক্যাপ্টেন, তাকে কেন রাখা হয়েছে, তাকে রাখার রিজনটা কি, এবং তিনি আসলে সফল হতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করেছি। সো ঘোষণা তো দেওয়া হয়ে গেছে, জাকির এখন ক্যাপ্টেন। সেটা আমাদের সিস্টেমের বাইরেই ধরে নিতে হবে যে সেটা নিয়ে আসলে শুধু মাঠের পারফরমেন্স দিয়ে তাকে আমরা জাজ করার চেষ্টা করি, সেটাই ভালো। টি-20 ফরম্যাটে আমাদের রেগুলার ক্যাপ্টেন তো অ্যাটলিস্ট লিটন দাস, তিনি যদি ফিট হয়ে ফিরে আসেন তাহলে কিন্তু এইসব প্রশ্নের আর জায়গা থাকে না। তবে যে প্রশ্নটা আমার মনে হয় আমাদের করতে হবে সেটা হচ্ছে যে জাকের আলীকে না হয় বানানো হয়েছে ক্যাপ্টেন, বাংলাদেশ দলে কি আদতেই এমন কোনো ক্রিকেটার ছিল কিনা যাকে ক্যাপ্টেন বানানো যায়, বা বাংলাদেশের পাইপলাইনের মধ্যে এমন কোনো লিডারশিপ কোর কি আমরা দেখতে পাই কিনা যাদের ভেতরে সেই ক্যাপ্টেন্স ম্যাটেরিয়ালটা রয়েছে, যার উপর আমরা আস্থা রাখতে পারি এবং লং টার্ম একটা সলিউশন যিনি হতে পারেন। সো ওই ব্যাপারটা নিয়ে আমার মনে হয় আজকে আলোচনা করা যেতে পারে। বেসিক্যালি আমি এনসিএল টি-20-র জন্য সিলেটে অবস্থান করছি এই মুহূর্তে। এনসিএল টি-20টা আপনারা টি স্পোর্টসে টিভিতে দেখতে পাচ্ছেন। এছাড়া আপনাদের যদি ট্যাপম্যাড ইনস্টল করা থাকে, সেই ট্যাপম্যাডে করে আপনারা খেলাটা দেখতে পাচ্ছেন। আর যদি আপনারা দেশের বাইরে থাকেন, বাংলাদেশের বাইরে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা টি স্পোর্টস চ্যানেলের ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানেই এই খেলাগুলো দেখতে পাচ্ছেন। এবং এনসিএল টি-20তে বাংলাদেশের পাইপলাইনের জন্য প্রস্তুত থাকা অনেক অনেক ক্রিকেটাররা তারা কিন্তু 8টা বিভাগীয় দলের হয়ে ভেঙে ভেঙে খেলছেন। সো সেই জায়গাটায় সোফার আমার চোখে ইমপ্রেসিভ কিছু প্লেয়ারদের চেহারা ভেসে উঠছে। সেটা হচ্ছে আরিফুল ইসলাম, বেশ ভালো করছেন। শাহাদাত হোসেন দীপু খুব ভালো করছেন। মাহমুদুল হাসান জয় একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। হাবিবুর রহমান সোহান একটা ভালো প্রায় 17 রানের একটা নক খেলে ফেলেছিলেন। সো ব্যাটার কিছু আছে যাদের যারা নজর কাটছেন। বোলারদের মধ্যে যদি বলি, রবিউল হক খুব ভালো বোলিং করছেন। পেস বোলারদের মধ্যে আমার মনে হয় উইকেট যতটুকু পেয়েছেন না পেয়েছেন, তার পারফরমেন্সটা খুব ভালো ছিল। আমার খুব কাছ থেকে দেখে মনে হয়েছে রবিউল হক খুব ভালো মানের একজন বোলার। টি-20-র জন্য পারফেক্ট কিনা জানি না, আমার তাকে দেখে অনেক সময় মনে হয় যে তাকে লঙ্গার ভার্সন কিংবা ইভেন ওডিআই টিমের জন্য কনসিডার করা যেতে পারে। আর সোফার আমরা যদি বলি, এবাদত, খালেদ, তাদের কথা একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড সোফার। সিলেটের পারফরমেন্স অতটা ভালো হয়নি। এবং এই 3 বোলার, এবাদত যদিও একটা ম্যাচে খুব দুর্দান্ত বল করেছেন, তারপরও আমার কাছে মনে হয় যে এর চেয়ে অনেক ভালো কিছু করা সম্ভব। সো দ্যাট ওয়াজ মাই ওভারঅল রিভিউ। আমরা তো আসলে একটার পর একটা ম্যাচ চলে যাচ্ছে, দেখছি ম্যাচগুলো, কমেন্ট্রি দিচ্ছি। সো ওটার বেসিসে একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে কোন কোন প্লেয়াররা ইনিশিয়ালি আমাদেরকে ইমপ্রেস করছে। তো এই নামগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়? এই নামগুলো শুনে তো মনে হচ্ছে না যে আপনারা খুব এক্সাইটেড হয়ে যাচ্ছেন, বা আমরা খুব এক্সাইটেড হতে পারি যে আমাদের পাইপলাইনে এমন কিছু খেলোয়াড় আছেন যারা এমন পারফর্ম করে দিচ্ছেন যে তাদেরকে আসলে ন্যাশনাল টিমের জন্য কনসিডারেশনে আনা যায়। সো এক্সাইটেড হওয়ার মতো যে ব্যাপারগুলো ছিল, তারা মনে হয় ইংল্যান্ডে বসে আছেন। বাংলাদেশ আন্ডার 19-এর কথা বলছি, তারা এই মুহূর্তে ইংল্যান্ড সফরে আছে এবং সেখানে তারা টুর্নামেন্ট খেলছে। এই কারণেই তাদেরকে কিন্তু ইনক্লুড করা হয়নি এবারের এনসিএল টি-20টাতে। গতবার কিন্তু ছিলেন, জাওয়াদ আবরার ছিলেন, আজিজুল হাকিম তামিমরা ছিলেন, রিজান হোসেনকে আমরা দেখার জন্য আসলে এক্সাইটেড ছিলাম, আল ফাহাদ, বেশ কিছু ভালো ক্রিকেটাররা ছিলেন যারা ওই আন্ডার 19 টিমে আছেন, যারা এবারের এনসিএলে নেই। তাদেরকে আমরা অন শো আসলে দেখতে পাচ্ছি না, সেটা আমাদের জন্য একটু আনফর্চুনেট। বাট ইন এনি কেস আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটাই যে বাংলাদেশের পাইপলাইন এখন তারাই ডমিনেট করছেন, এরাই আছেন যারা এনসিএলটা খেলছেন এই মুহূর্তে। এবং সেই সাথে ন্যাশনাল টিমের যে 15 জন, সেই 15 জন একটু কি ফাইট ফেস করবেন কিনা বাংলাদেশের এই পাইপলাইনের কাছ থেকে, সেটা একটা বড় প্রশ্নের জায়গা। এখন কথাটা হচ্ছে যে আমরা লিডার্সদের নিয়ে কথা বলছি। হ্যাঁ, আপনি এনসিএল টি-20-র দিকে তাকান, সেখানে কারা কারা রয়েছেন সেটা একটু দেখি যে এই 8টা টিমের ক্যাপ্টেন কারা রয়েছেন, এদের মধ্যে কেউ কি যোগ্য কিনা, বা এদের মধ্যে কেউ কি বাংলাদেশকে লিড করতে পারেন কিনা ইন অ্যাবসেন্স অফ লিটন, বা ইভেন তাকে ফিউচার প্রসপেক্ট হিসেবে চিন্তা করা যায় কিনা, আমরা একটু দেখতে থাকি। বরিশালের ক্যাপ্টেন সালমান হোসেন ইমন, আমার মনে হয় অনেকেই আপনারা তাকে চেনেন বা চেনেন না। তিনি ডোমেস্টিক সার্কিটে বেশ পরিচিত, ইন্টারন্যাশনাল লেভেলে আসলে সিনিয়র টিমে আসার মতো সেরকম পারফরমেন্স তিনি দেননি, তবে বেশ ভালো একজন মার্কাটারি ব্যাটসম্যান, টি-20-র জন্য যায় এই ধরনের একজন ব্যাটসম্যান। কনসিস্টেন্ট এনাফ না আর কি, বাট তিনি বরিশালের ক্যাপ্টেন, সো আমরা তাকে মনে হয় না আমরা চিন্তায় রাখতে পারি যে তিনি বাংলাদেশের ভবিষ্যতে ক্যাপ্টেন হবেন বা কিছু। ইয়াসির আলী চৌধুরী রাব্বি, চিটাগাংয়ের ক্যাপ্টেন, হয়তো সম্ভাবনা রয়েছে তার ন্যাশনাল টিমে ঢোকার সামনের কোনো এক সময়ে, বাট পার্পল প্যাচ হিট করতে হবে ব্যাট হাতে, এবং তারপর হয়তো তিনি সিলেকশনের জন্য কন্টেনশনে থাকবেন, এবং তারপরের ধাপ হচ্ছে তিনি লিডার
হবেন কি হবে না। সো ইয়াসিরের জন্য ক্যাপ্টেন্সি ইটস নিউ ডেজ আর কি বলা যেতে পারে। সিলেটের ক্যাপ্টেন জাকির হাসান, উইকেট কিপার ব্যাটার, টেস্ট ক্রিকেট খেলছেন, ভালো হিটিং অ্যাবিলিটি আছে। আমরা বিপিএল এ সেটার ঝলক অনেক সময় দেখি, এনসিএলেও তিনি যেহেতু এবার খেলছেন। আনফর্চুনেটলি সিলেটের হয়ে তিনি এখনো পর্যন্ত ক্লিক করতে পারেননি। আমার মনে হয় তার অনেক সামর্থ্য আছে, সামর্থ্যের প্রমাণটা তিনি দিতে পারছেন না, এবং সে কারণে খারাপই লাগে তার জন্য অনেক সময় যে পোটেনশিয়াল আছে, আমি জানি না কেন সেটা তিনি ফ্লারিশ করাতে পারছেন। ইফ ইউ ওয়ান্টস টু মুভ টু দ্য নেক্সট স্টেপ, আমার মনে হয় এফোর্টের লেভেলটা অন্য জায়গায় নিতে হবে এবং প্রমাণ করতে হবে, একটা পার্পল প্যাচ হিট করতে হবে ডোমেস্টিক ক্রিকেটে যে এত ভালো রান করছি, আমাকে ডিনাই করা যাবে না। যে কাজটা মেবি গত 2-3 বছর ধরে সাইফ হাসান করার চেষ্টা করছিলেন বিপিএলে, ডিপিএলে, ওই পারফরমেন্সগুলো দিয়েছেন। তো যাই হোক, জাকির হাসান এখনও আপাতত মুহূর্তে আমার মনে হয় না যে তিনি ক্যাপ্টেন্সির দৌড়ে বা স্কোয়াডে ঢোকার দৌড়ে কোনোভাবে আছেন। তারপরে আমরা চলে যেতে পারি ঢাকা মেট্রোর দিকে। ঢাকা মেট্রোর ক্যাপ্টেন নাঈম শেখ, তাকে নিয়ে কথা না বাড়াই, তিনি তো রিসেন্টলি সুযোগ পেয়েছেনই, হয়তো সামনেও সুযোগ পেতে পারেন যদি এবারের এনসিএলে দেখা যায় তিনি 500-600 রান করে বসে আছেন, যেটা এক প্রকার অসম্ভব ব্যাপার, সেটা হয়তো হবে না। 300 রান করলেও অনেক বড় একটা ডিল হবে, কারণ 7টা-8টায় ম্যাচ খেলার সুযোগ থাকে এনসিএলে। সো তিনি আছেন, জানি না তিনি সুযোগ পাবেন কিনা সামনের দিনগুলোতে। সো নাঈম শেখ একজন ক্যাপ্টেন রয়েছেন। আর অন্যদিকে ঢাকার ক্যাপ্টেন মাহিদুল ইসলাম অঙ্কন, আমার মনে হয় তিনি এখনো পর্যন্ত বাংলাদেশ টি-20 দলটাতে রানটা পাননি। তার একটা ভবিষ্যতে রান পাওয়ার সম্ভাবনা আছে, তবে রিসেন্ট সময় তাকে যেভাবে দেখছি আসলে তার বিপিএল এর সময় যে ইমপ্রেসিভ পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু তিনি সেভাবে পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারেননি। সো তার কাছ থেকে আসলে এবারে এনসিএলে অনেক কিছু দেখার রয়েছে, সেটার উপর হয়তো নির্ভর করবে তিনি আসলে কি করতে পারেন। বাট অঙ্কন একটা অপশন হলেও হতে পারেন ভবিষ্যতের জন্য, ডেফিনেটলি ওয়ান অফ দি আদার উইকেট কিপার ব্যাটার্স। আচ্ছা, তারপরে আমরা যাই রংপুর, যেখানে আকবর আলী আছেন। আমার মনে হয় ইন টার্মস অফ ক্যাপ্টেন্সি, লিডারশিপ, বাদ বাকি যতজনের নাম বললাম এখনো পর্যন্ত, অঙ্কন, ইয়াসির, নাঈম শেখ, সালমান হোসেন ইমন, হ্যাঁ, এদের সবার তুলনায় আমার কাছে মনে হয় যে সবচাইতে পোটেনশিয়াল বেশি যার রয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ লিডার, তিনি হচ্ছেন আকবর আলী। বাট আকবর আলীর ব্যাটিং পারফরমেন্সটা এখনো পর্যন্ত সেই লেভেলে পৌঁছয়নি যেখান থেকে আসলে তাকে খুব স্ট্রংলি ন্যাশনাল টিমের জন্য আপনি চিন্তা করতে পারেন। তবে তার লিডারশিপ ক্যালিবার নিয়ে কিন্তু খুব একটা বেশি সন্দেহের অবকাশ নাই, সেটা নিয়ে আমাদের মোটামুটি নিশ্চিত একটা ধারণা রয়েছে। সো এই হচ্ছে ওভারঅল বাংলাদেশের লিডারশিপ পাইপলাইন। হ্যাঁ, এবার এনসিএল টি-20তে যেই 8জন ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করছেন তাদের তালিকাটা বললাম, এবং সেখানে আপনি খুঁজে পাচ্ছেন কিনা কোনো একজনকেও যাকে আপনি পোটেনশিয়ালি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন দেখেন। আমার কাছে মনে হয় যে দূর দূরান্তে সুযোগটা শুধু আকবর আলীরই থাকতে পারে। সেই সুযোগটা তিনি যদি নিতে পারেন, তিনি যদি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারেন, সময় আছে, তার বয়স আছে এখনো। সো ওই বিষয়টা ছাড়া আমি কিন্তু বাদ বাকিদের কাছ থেকে সেই এক্সপেকটেশন রাখতে পারি না যে তারা আমাদের টিমকে লিড করবেন। সো ওইখানেও একটা ক্রাইসিস আমাদের চোখের সামনে চলে আসে, বাংলাদেশ দলের আসলে লিডারশিপের একটা ক্রাইসিস রয়েছে ডেফিনেটলি। আর আরও যে দুজন রয়েছেন যাদেরকে আসলে আমরা রাখতে চাই, একজন তো নাজমুল হোসেন শান্ত, তিনি রাজশাহীর ক্যাপ্টেন। তাকে নিয়ে আলাদা করে বলছি না, কারণ আমার মনে হয় তিনি অলরেডি একটা পোটেনশিয়াল ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল, রাইট? তাকে তো রিসেন্টলি 3 ফরম্যাট থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বাট এ থেকে বোঝা যায় তাকে যেহেতু 3 ফরম্যাটের দায়িত্ব দেওয়া হয়েছিল, নির্বাচকরাও জানেন, আপনার কোচিং প্যানেল, টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট যারা রয়েছেন ডিসিশন মেকার, সবাই জানেন যে নাজমুল হোসেন শান্ত ইজ ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। তাকে ভবিষ্যতে আবারও যদি আমরা ক্যাপ্টেন হিসেবে দেখি, টি-20 টিমের হোক, ওডিআই টিমেরও হোক, অবাক হব না। সো আমার মনে হয় নাজমুল হোসেন শান্ত মোর লাইকলি একটা অপশন টু কাম ব্যাক অ্যান্ড মেবি টেক দ্য ক্যাপ্টেন্সি ওভার। মেহেদী হাসান মিরাজ আরেকজন আছেন, যদিও টি-20তে তাকে আপাতত কনসিডার করা হয় না এই মুহূর্তে, বাট তিনিও আছেন। সো কোরের মধ্যে যদি তাকায়, যারা এই মুহূর্তে বাংলাদেশের স্কোয়াডে হয়তো নেই, টি-20 স্কোয়াডে, তাদের মধ্যে নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজ, আপনি আকবর আলীকে একটু রিমোটলি এই জায়গায় রেখে দিতে পারেন। সো এই 3 জনের ভেতর থেকে হয়তো একজনকে আপনি পিক করতে পারেন, আপনার পিকটাকে সেটা জানিয়ে দিতে পারেন। আর ওভারঅল বাংলাদেশের লিডারশিপ কি আসলে একটা ক্রাইসিসে পড়ে গেছে কিনা সেটা নিয়েও আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে। কারেন্ট যে স্কোয়াড আছে, কারেন্ট যে স্কোয়াডের যে লিডার জাকের আলী অনেক, তাকে নিয়ে আপনারা কতটা আস্থা রাখছেন, এবং সেই বিষয়টাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।